ভাবুন তো, আজকে আপনার হঠাৎ খুব ইচ্ছে হলো যে এক প্লেট গরম গরম সাদা ভাত, শাক বা কিছু ভর্তা, ডাল, সবজি কিংবা একটু টাটকা মাছ দিয়ে জমিয়ে দুপুরের খাবারটা খাবেন। সেই উদ্দেশ্যে আপনি বাসা থেকে বের হলেন কোনো একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আপনি যদি শহর কিংবা উপশহরগুলোতে বাস করেন এবং সেই শহরের রেস্তোরাঁগুলোতে খুঁজেন, আপনি একটার পর একটা রেস্টুরেন্টে ঢুকবেন, সেখানে গিয়ে দেখবেন যে হয় সেখানে বিক্রি হচ্ছে কাচ্চি কিংবা মোরগ পোলাও কিংবা হচ্ছে চিকেন চাপের মতো খাবার। আর এর আশেপাশে তো রয়েছেই যে আপনার অলিতে গলিতে গড়ে ওঠা চিকেন বার্গার, ফাস্ট ফুড, পিৎজা কিংবা আরও বাহারি রঙের বিদেশি খাবার। সবশেষে আপনি যখন মানসম্মত কোনো খাবার পেলেন না, তখন আপনার মনে হলো, আচ্ছা আমি কি আসলে বাংলাদেশেই বসবাস করছি নাকি ভিন দেশে বসবাস করছি। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে আমাদের এই যে বাংলাদেশ, আমরা যে বাংলাদেশি জাতীয়তাবাদী মানুষ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদটা আসলে কিভাবে ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসনের ফলে এই যে আমাদের বাঙালির খাবারটা সেটি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। বন্ধুরা, আমরা যদি আসলে শহর কিংবা উপশহর বলেন কিংবা পৌরসভা এলাকাগুলোতে সেই রেস্টুরেন্টগুলোর দিকে, রেস্টুরেন্ট পাড়ার দিকে তাকাই, সেই রেস্টুরেন্ট পাড়ার একটা বড় অংশ আজকাল দখল করে রয়েছে কাচ্চি, চিকেন বিরিয়ানি কিংবা বার্গার, ফাস্টফুড, পিজার মতো এই যে কিংবা কফি শপের মতো খাবারের দোকানগুলো। অথচ আজ থেকে 50-60 বছর পূর্বে আমাদের বাংলাদেশের রেস্তোরাঁগুলোতে পাওয়া যেত ভাত, মাছ, ডাল, সবজির মতো খাবার। এই যে আমাদের খাদ্যাভ্যাস থেকে ধীরে ধীরে আমাদের ভাত মাছগুলো উঠে যেতে শুরু করেছে, এটি কিন্তু আসলে কোনো ভালো লক্ষণ নয়, বরং এটি একটি সাংস্কৃতিক আগ্রাসনের ফল। একটি জাতির জাতীয়তাবাদ বা জাতিসত্তার যে পরিচয়, তার একটি বড় অংশ সেই জাতির খাবার। আপনি যদি ভারতে যান, আপনি খেয়াল করবেন ভারতের কলকাতায় অনেক অনেক বাংলা হোটেল রয়েছে। সেখানে আপনি বাঙালির বা বাংলাদেশের বাংলার মানুষ যে খাবারটি খায় সেই খাবারগুলো পাবেন। বিভিন্ন রকম মাছের আইটেম পাবেন, বিভিন্ন রকম ভর্তা পাবেন, সেখানে ডালেরও বিভিন্ন পদ পাবেন। আপনি যদি থাইল্যান্ডে যান, সেখানে ঘুরতে গেলে আপনি থাই ফুড পাবেন। আপনি যদি চীনে যান, সেখানে চীনের খাবার পাবেন। আপনি যদি জাপানে যান, সেখানে আপনি জাপানের সুশি বা সেই দেশের জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করে সেই ধরনের খাবার আপনি পাবেন। কিন্তু বাংলাদেশে যদি বিদেশ থেকে একজন মানুষ আসে, আমরা দেখি যে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় পুরান ঢাকায়, তাকে পুরান ঢাকার কাচ্চি খাওয়ানো হয়। আচ্ছা, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, কাচ্চি কি আসলে আমাদের বাংলাদেশের মানুষের খাবার? আমি মনে করি কাচ্চিটি কখনোই বাংলাদেশের মানুষের খাবার নয়, বরং এই খাবারটির উৎপত্তি মধ্যপ্রাচ্যে। দেখুন, বাংলায় যে মুঘল শাসকরা শাসন করতে এসেছে বা বাংলার যে বিভিন্ন নবাবরা ছিলেন, তারা কিন্তু আসলে অরিজিন তাদের কিন্তু ছিল মধ্যপ্রাচ্যে, আফগানিস্তানে কিংবা পাকিস্তানের কাবুলে, পাকিস্তানের পেশোয়ারে কিংবা আফগানিস্তানের কাবুলে। সেখান থেকে তারা কিন্তু তাদের যে খাবারের পদগুলো, সেই পদগুলোকে ভারতে নিয়ে এসেছে এবং তারা ভারতের দিল্লি থেকে তারা যে শাসন করেছে সারা ভারতবর্ষকে, সেই ভারতবর্ষে তারা তাদের খাবারের পদগুলো ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ যে শাহী দরবার ছিল, শাহী রান্নাঘর ছিল, সেই জায়গাগুলোতে এই যে কাচ্চি খাবার বলেন, মোরগ পোলাও বলেন, এই জিনিসগুলো রান্না হতো। কিন্তু আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, অর্থাৎ নদীর টাটকা মাছ বা শাকসবজি এবং আমাদের যে ধান রয়েছে, চাল রয়েছে, সেই গরম ভাত মাছই ছিল আমাদের প্রধান খাবার। এর সাথে যুক্ত হতো বিভিন্ন ধরনের ভর্তা আইটেম, এছাড়াও গরুর মাংস, মুরগির মাংস কিংবা খাসির মাংসের মতো যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো এবং বিভিন্ন রকম শাকসবজি। কিন্তু আপনি আজ থেকে এই 50 বছর পরে আপনি যখন একটি শহরে বা শহরতলিতে রেস্তোরাঁগুলোর দিকে তাকাবেন, দেখবেন সেই রেস্তোরাঁগুলোতে এখন আর খাবারের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে না, বরং সেই খাবারের বদলে সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে জাঁকজমককে এবং সেখানে আপনার পরিবেশিত হচ্ছে বার্গার, পিৎজা এবং ফাস্টফুডের মতো বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার। আমি যদি এগুলোকেও এক সাইডে রাখি, আমরা দেখতে পাবো যে সেখানে চাইনিজ খাবার রয়েছে, বড় বড় শহরগুলোতে মেক্সিকান খাবার রয়েছে, ছোট উপশহরগুলোতে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে মুরগির যে চিকেন কাচ্চি এবং মুরগির যে চিকেন চাপ, এই জিনিসগুলো খুব বেশি বিক্রি হচ্ছে। রুটি বিক্রি হচ্ছে, নান রুটি বিক্রি হচ্ছে। যে হাতে গোনা অল্প কিছু হোটেলগুলোতে মাছ বিক্রি হয়, তারাও কিন্তু আসলে মাছটা সঠিক উপায়ে রান্না করতে পারে না। কারণ তারা যেই মশলাটি দিয়ে মাছ রান্না করলে মাছের আসল স্বাদটা পাওয়া যেত, সেই মশলাটি তারা ব্যবহার করে না, বরং যেই ধরনের মশলা দিয়ে মাংস রান্না হয়, সেম টাইপের মশলা দিয়ে তারা কিন্তু মাছ রান্না করে। ফলশ্রুতিতে মাছের যে আসলে একটা স্বাদ বা ভর্তার যে আসলে একটা স্বাদ, সেটা আমরা আসলে কখনোই সেই রেস্টুরেন্টগুলোতে পাই না। আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে এটাতে সমস্যা কি? হ্যাঁ, সমস্যাটা কি সেটা আপনাকে বোঝাই। দেখুন, ধীরে ধীরে যখন আসলে একটা দেশের জাতিসত্তা হারিয়ে যায়, জাতি যখন তার নিজের পরিচয় ভুলে যায়, তখন আসলে ভিন দেশের আগ্রাসী জনগোষ্ঠী খুব সহজেই সেই দেশটাকে দখল করে ফেলতে পারে, সেই দেশের ইয়ং জেনারেশনকে খুব সহজেই ব্রেইন ওয়াশ করে ফেলতে পারে। আপনি চিন্তা করেন যে আসলে এখন আমাদের যারা খুব তরুণ সমাজ রয়েছে বা জেনজি যাদেরকে বলে, তাদের একটা বড় অংশ আসলে কোরিয়ান যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির সাথে তারা এখন খুব ফন্ড অফ। তারা বিটিএস বলেন বা বিভিন্ন কোরিয়ান ড্রামা বলেন, এগুলোকে তারা খুব পছন্দ করে। এখন চিন্তা করেন যে যদি আসলে আমাদের রেস্টুরেন্টগুলোতে আস্তে আস্তে কোরিয়ান খাবার খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং একই সাথে কোরিয়ান সংস্কৃতির সাথেও আমাদের যে ইয়াং জেনারেশনরা আছে তারা খুবই জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে এই যে কোরিয়ান সংস্কৃতি, কোরিয়ান জীবনধারা এবং পরবর্তীতে দেখা যাবে যে কোরিয়ানের যে পোশাক ধারা রয়েছে, সেটিও আস্তে আস্তে আমাদের তরুণ সমাজের রপ্ত করে ফেলবে। পরবর্তীতে কোনো একটা সময় যদি চীন বা কোরিয়া আমাদের উপর আগ্রাসন চালায়, তাহলে খুব সহজেই তারা আমাদের জনগোষ্ঠীকে হাতের মুঠোয় নিয়ে নিতে পারবে এবং আমাদেরকে দখল করে ফেলতে পারবে। আপনার মনে হতে পারে যে শুধু খাবার দিয়ে আসলে শুধু ক্ষুধা আপনি মেটাচ্ছেন, কিন্তু না, খাবার আসলে আপনার জাতিসত্তার পরিচয়। শুধু খাবার আপনার পেটের ক্ষুধা মেটায় না, বরং এটি আপনার মনের তৃপ্তি মেটায়, আপনার জাতিগত সাংস্কৃতিক পরিচয় বহন করে থাকে। তাই আমি বলবো যে আমরা আসলে এখন আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। আমরা আসলে আমরা একটা বিপ্লব গড়ে তুলি, আমরা একটা সামাজিক বিপ্লব গড়ে তুলি, যে সামাজিক বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের হোটেলগুলো এবং রেস্তোরাঁগুলোতে যাতে বেশি বেশি মাছ ভাত বা বাঙালি খাবার, বাঙালি রেস্তোরাঁ যাতে আসলে আমাদের আরও বেশি জনপ্রিয় হয়, সেই কাজটা আমাদের করতে হবে। একই সাথে আমরা যেন সরকারকে উদ্বুদ্ধ করি যে সকল রেস্তোরাঁ মালিকেরা বাঙালি রেস্টুরেন্ট দিবেন, বাঙালি খাবারের দোকান দেবেন, তাদেরকে
ভ্যাট কমিয়ে দেওয়া হোক, আর যারা হচ্ছে বিদেশি খাবার বিক্রি করবেন তাদের আসলে ভ্যাট বাড়িয়ে দেওয়া হোক। কারণ আমরা চাই না কখনই আমাদের জাতিসত্তা যেন আমরা ভুলে যাই, আমাদের খাবারের যে আসল স্বাদটা আছে সেটি আমরা ভুলে যাই। তাই আমি আপনাদের নিকট আজকে এই ভিডিওর মাধ্যমে আসলে অনুরোধ করতে চাই যে আসুন আমরা একটি সামাজিক বিপ্লব গড়ে তুলি। আমরা সরকারকেও অনুরোধ করি এবং সকলের সম্মিলিত প্রয়াসে আমরা এই যে আমাদের বার্গার ফাস্টফুডের মতো অস্বাস্থ্যকর খাবার, যা আমাদের তরুণ সমাজকে আসলে দীর্ঘমেয়াদী একটি অসুস্থ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলছে, এটার স্বাস্থ্যগত ঝুঁকি আসলে অনেক বেশি। তাদের ডিপ্রেশন বাড়ছে, তাদের তাদের অরাসিটি বা অবিসিটি বাড়ছে, তারা অনেক বেশি হৃদরোগের ঝুঁকি বাড়ছে, তাদের ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ছে এই খাবারগুলোর ফলে। তাই তাদেরকে আসলে আমরা একটা সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলি, যার ফলে এই যে আপনার বিদেশি খাবারগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে আমাদের স্টাইল থেকে, আমাদের কালচার থেকে আসলে দূরে সরে যাক। এবং আমাদের যে আসলে বাঙালি নাস্তা রয়েছে, আমাদের যে পিঠাগুলো রয়েছে, আমাদের যে বাঙালি মাছের যে বিভিন্ন আইটেমগুলো রয়েছে, সেই জিনিসগুলো আসলে আরও বেশি বেশি হচ্ছে প্রচার এবং প্রসারিত হোক, এবং বিদেশি যে সাংস্কৃতিক আগ্রাসন, সেই আগ্রাসনগুলো আসলে দূরে সরে যাক। এই জন্য আমরা আসলে পদক্ষেপ গ্রহণ করি এবং সম্মিলিত একটি সামাজিক এবং চিন্তাগত আন্দোলন গড়ে তুলি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।